সুপ্রভাত বন্ধুরা, ঝমঝমে একটি শিলিগুড়ির সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার হাজব্যান্ড কলেজে বেরিয়ে গেলেন, তখন থেকে আমি এই ঘরটাতেই আছি জানলাটা খুলে দিয়ে। এত সুন্দর, মানে আমি তো বৃষ্টির শব্দ চালিয়ে দিয়ে অনেক সময় ঘুমোই বা ঘুমোনোর চেষ্টা করি, যখন ঘুমটা এসে যায় বন্ধ করে দিই। এখন ন্যাচারালি সেটা হচ্ছে, কী আনন্দ যে হচ্ছে, এই শব্দটা সত্যি সত্যি আমাকে খুব আনন্দ দেয়। আজকে যত বৃষ্টি হওয়ার হয়ে নিক, কালকে যেন বৃষ্টিটা না হয়, কারণ কালকে সকালেতে আমরা যাব দিনহাটায়। মানুষটির তো কলেজ আছে, তিনি আমাদেরকে নামিয়ে দিয়ে সেদিক দিয়ে আবার হয়তো বা সরাসরি কলেজ চলে যাবেন বা বাড়িতে একটুখানি সময়ের জন্য এসে গাড়িটা রেখে হয়তো বেরোবেন। তো এখন উত্তরবঙ্গের টাইমটা অনেকটা এগিয়ে গেছে, আমাদের নামিয়ে দিয়ে হয়তো কলেজে ঠিকঠাক যেতে পারবেন, অসুবিধা হবে না। কিন্তু বৃষ্টিটা হলে একটু সমস্যা, আবার সমস্যা নয়ও, ভাবলেই সমস্যা, না হলেই নয়। ছাটের বৃষ্টি নয় তো, একদম সোজা ধারায় বৃষ্টি, যার ফলে এখানে শুয়ে শুয়ে দিব্যি বৃষ্টি এনজয় করছিলাম। আবার শোবো, এত সকালে কেউ তো ওঠেনি, কী করবো জেগে বসে থাকে। মারাত্মক বাড়লো, বাবার জন্য একটু চা করতে এলাম, কুকুর এখন খাবে না, ওঠেনি। কিন্তু মানে উড়ি বাবার, তখন আপনাদের সাথে কথা বললাম, সময়ের ব্যবধান ধরুন ওই 10 মিনিট, উড়ি বাপ রে বাপ, সেই বৃষ্টি। একটু রোদ বেরিয়েছে এবং ইলেকট্রিসিটির লোকেরা এসে এই কাজগুলো শুরু করেছে। কারেন্ট নেই, ওই ঝমঝমে বৃষ্টির পর কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে গেছে। সবগুলো ট্রান্সফরমারেই কিছু কাজ হচ্ছে এতক্ষণ। ওইখানে একটা, ও আচ্ছা, হ্যালো, যেটা বলছিলাম আগে, এই ট্রান্সফরমারেতে কাজ হলো, এই দিকটা একটা আছে সেখানে হলো, তারপরে তারা সব এইখানটাতে এসেছে। এখন বেশ অনেকক্ষণ থেকে কাজ, ওটাতে তো মানে 2-3 মিনিট কি 5 মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে গেল। ওঠেও নি বোধ হয়, কি একটা যেন হলো। তারপর যাই হোক, এখান থেকে তো কাজ করছে, তো করছেই। কি হলো, ব্ল্যাক কফি কাপ নিয়ে কয়েকটা কথা বরং আপনাদের সাথে শেয়ার করি। এখন আমাদের এমন একটা সময় যাচ্ছে, আপাতভাবে সময়গুলো দেখে মনে হচ্ছে যেন ভালো নয়। এরকম অনেক সম্পর্ক চলে যাচ্ছে যেগুলো এতদিন পর্যন্ত খুব ভালো ছিল। সে সম্পর্কগুলো থেকে আমরাও অনেক কিছু পেয়েছি, সম্পর্কগুলোও আমাদের থেকে অনেক কিছু পেয়েছে, সেজন্যই টিকে ছিল সেগুলো। কিন্তু এখন এমন একটা সময়, পর 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 কয়েকদিন এরকম বেশ কিছু মানুষ আমাদের জীবন থেকে হয় তারা নিজেরাই চলে গেলেন, নাহলে আমরা তাদের সরিয়ে দিলাম খুব বিনীতভাবেই, যেগুলো ভাবতে বসলে মনটা খারাপ হচ্ছে। এটা একটা সময়ের খেলা, অদ্ভুত একটা টাইমের মধ্যে আমরা আছি। এবং ওই যে একটা ঘরের কয়েকটা দেয়াল ভেঙে গিয়ে নতুন দেয়াল উঠছে বা স্পেসটা খালি হচ্ছে, সেই রকম একটা অবস্থানের মধ্যে আমরা আছি। একটা গোটা বাড়ি, তার মধ্যে কয়েকটা জানলা ভেঙে যাচ্ছে, কয়েকটা দেয়াল খসে পড়ছে। আপাতত ঘরটা মেস মনে হচ্ছে, কিন্তু কিছুদিন পর যখন সে দেয়ালটা উঠে যাবে, তখন সেটা আরও নতুন করে সৌন্দর্য তৈরি হবে বা নতুন একটা জানলা বসবে। পুরনো জানলার হয়তো কিছু অসুবিধে ছিল, খিলটা ঠিকঠাক লাগতো না, কিন্তু তবুও জানলাটা চলছিল। একদা ওই জানলা দিয়ে আমরা বাইরের অনেক কিছু দেখেছি, অনেক রিয়েলাইজেশন এসেছে, অনেক কবিতা লেখা এসেছে, অনেক গান এসেছে, তো তবুও জানলাটা ভেঙে গেল। ব্যাপারটা এটাই যে যখন আবার সেই নতুন করে জানলাটা লাগানো হবে, সেটা থেকে আরও নতুন নতুন গান আসবে, আরও সুন্দর সুন্দর অভিজ্ঞতা তৈরি হবে, যেগুলো হয়তো বা প্রথমগুলোর থেকেও অনেক বেশি ভালো। এই মুহূর্তে একটা লণ্ডভণ্ড অবস্থার মধ্যে বাস করলেও আমি জানি সময়টা যেটা হচ্ছে সেটা একটা ভালো কিছুরই সূত্রপাত। এটাও আমি জানি যে এক্ষুনি যে দেয়ালটা ভেঙে পড়েছে, তার সমস্ত আবর্জনা, তার সমস্ত নোংরা, সেগুলো ঘরের মধ্যে ছড়িয়ে রয়েছে, কিন্তু তাও যেন মনে হচ্ছে একটা জায়গায় কোনায় বসে, বা বাড়িটা এত সুন্দর, এত বড়, আগে তো কখনো বোধ হয়নি। হতে পারে যে নতুন দেয়াল হয়তো বা পুরনো দেয়ালের জায়গায় উঠলোই না, আমাদের একটা রুম আরও অনেক বেশি বড় হয়ে গেল, বা এই রিয়েলাইজেশনটা হলো এই দেয়ালের তো কোনো কাজ ছিল না এতদিন, তাহলে কেন এটা এতদিন এখানে ছিল। বরং চোখের সামনে থেকে একটা মস্ত বড় কংক্রিটের কিছুটা সরে গেল, বিস্তীর্ণ একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, অনেক বেশি ক্ল্যারিটি আসছে তার জন্য। এটা একটা ভালোই কিছু, ভালো কিছুরই সূত্রপাত। তা নইলে একসাথে এত কিছু হতে পারে না। যখন সম্পর্ক, যখন সময়, যখন পরিস্থিতি খারাপ হয়, একসাথে সব খারাপ হয়। সেটা আবার ঠিক আস্তে 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 শুধরেও যায়। জট একসঙ্গে পাকায়, জট এই জন্যই পাকায় যে একসাথে অনেক কিছু জমিয়ে যায়।
কোনো কিছু একা একা জট পাকায় না, জট অনেকগুলো মিলে একসাথে, কোনো একটা চুলে জট হয় না, জট হয় চুলের সমষ্টিগত ব্যাপারে। সে জটটা আবার খুলেও যায়, একটা একটা করে জট সুন্দরভাবে নিজে নিজে খুলে যায়, পরিস্থিতি ভালো হয়, আবার সূর্য ওঠে, আবার আলো আসে। আমি এখন শুধুমাত্র ঈশ্বরকে ধরে রয়েছি, ঠাকুরকে ধরে রয়েছি, এবং সমানে বলছি, যদি পূজা করি মিছা দেবতার, শিরে ধরে যদি মিথ্যা আচার, যদি পাপ মনে করি অবিচার কাহারও পরে, আমারও বিচারও তুমি করো তব আপন করে। ঠাকুর তো আছেন, সব ঠিক হয়ে যাবে। আজ বৃহস্পতিবার, আমাদের বাড়িতে সমস্ত বিছানা চাদর বদলাবার দিন। আমি যাচ্ছি আমার গোপলুর একটা নতুন জামা নিয়ে আসতে। তিনি আসার পর প্রথম নববর্ষ, তাকে একটা নতুন জামা, নতুন টুপি না পরালে হয় বলুন দেখি। আর উপরে যে পাতার যে কাপড়গুলো সেগুলো একটা নতুন যাচ্ছি যখন কিনে আনবে। বাড়ির সামনে এগুলো কি লাগিয়ে দিয়ে চলে গেছে? হায় ভগবান, কারণ অনুমতি না নিয়ে, কিচ্ছু না নিয়ে, ভগবান জোর যার মুলুক তার নাকি কে জানে। এখন আকাশটা এমন, মানে হিন্দিতে একটা কথা আছে না, আঁখ মিচলি খেলা, সেরকম খেলছে। যখন বেরোলাম তখন কিন্তু তেমন বৃষ্টির আভাস ছিল না। তো এখন হাতিমোড়েতেই এলাম, জামাগুলো যেগুলো দেখলাম তার মধ্যে এই লালটা আমার খুব পছন্দ হলো। এই রকম ধারার জামা আমার গোপালকে আমি পরাইনি, কিন্তু কিছুক্ষণের মধ্যে আকাশে যেমন একটা ঢিপলি মতো কালো মেঘ দেখা গেল। তারপর সেটা কিছুক্ষণের মধ্যে বাড়তে বাড়তে মাথার চাঁদিতে পটাশ পটাশ করে বৃষ্টির ফোঁটা ফেলতে শুরু করলো বাড়ি পৌঁছানোর আগে। বেশিক্ষণ লাগেনি কিন্তু আমার বেরোনো এবং ঢোকার মধ্যে, তার মধ্যেই দেখুন এসবগুলো হয়ে গেল। গোপালের খুব সুন্দর একটা মুকুটও কিনেছি, আর এই নাইটিগুলো দেখছিলাম, কিন্তু কিনলাম হচ্ছে অন্য কিছু। তার এটা একটা মায়ের জন্য শাড়ি, মানে কিনছি, একটা তো সোনাঝুরি থেকে কিনেছি, আর ঘরে পরার জন্য মাকে এমন একটা শাড়ি দেবো না, সেটা কেমন একটা লাগছিল, তা সেই জন্যই একটা কিনেছি। তারপর শেষটা ওই গেরুয়াটাই, কারণ ওই রঙটা আমার খুব পছন্দের। এই কালারটাও আমার ভালো লাগছিল, কিন্তু আমার গেরুয়াটাই নিতে বেশি ইচ্ছে করলো আর কি প্রথমে। তারপর কিন্তু আবার ভেবেছিলাম যে এই গোলাপিটা, আবার বলেও দিলাম যে এই গোলাপিটাই দিন, কিন্তু তারপর মনে হলো যে না, মাকে আমার ওই গেরুয়া শাড়িটাই দেবো, টুকটুকে ফর্সা মা আমার, খুব ভালো দেখতে লাগবে। তো যাই হোক, তারপর গোপালের জামা কাপড় কেনা হলো, সব মিলিয়ে মিশিয়ে সবটুকু করে টোরে তারপর ছুটতে ছুটতে বাড়ি এলাম। বেরোলাম তখন অতটাও বৃষ্টির কোনো লেশমাত্র ছিল না। তারপর বাড়িতে এলাম তখন একেবারে দৌড়ে দৌড়ে। তারপর এই যে একদম গোপালকে আমার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। আজকে আলপনা দিকে বলেছি দুভাগে, আজকে ফুলটা অনেকটা ছিল, দুভাগে তুমি একটু ফুলটা দিও, পুজো যখন করেছি তখন একরকম ছিল, তারপর সেই ফুল সরিয়ে দিয়ে আবার সন্ধেবেলায় গোপলুকে আরেকটু জামা কাপড় চেঞ্জ করে ফুল টুল দিয়ে পুজো টুজো দিয়ে সন্ধেবাতি দিলাম, দিয়ে খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আমার গোপলাকে একটু জানাবেন। এখানে একটা ভিডিও দেখতে এসেছি, ওই ঘরে আমাদের মোটামুটি 50%-এর বেশি প্যাকিং হয়ে গেছে। দিনাটা যাবো, কি আর প্যাকিং করবো, মেয়ে এইটুকু জায়গার মধ্যে ওই ঘর থেকে হোয়াটসঅ্যাপ করেছে, একা একা কাজ করতে ভালো লাগছে না, প্লিজ কাম। আমিও রিপ্লাই করলাম যাচ্ছি। এই দেখুন দিনহাটা যাওয়ার জন্য খাবার অর্ডার করেছে, আমার মেয়ের কীর্তি এগুলো, বাপরে যা নিয়ে যাচ্ছে না সব ধরে ফেরত আনবে। দিদা এসব খাবার অ্যালাউ করবে না ওখানে, লুচি খাও, পরোটা খাও, ঘুগনি খাও, এই তো করবে, আর এমনি খাবে না সেগুলো, শুধু শুধু এত জিনিস নিয়ে যাচ্ছিস। হয়ে গেছে মোটামুটি আধা ঘন্টার মধ্যে সবটুকু হয়ে যাবে। এখান থেকে এইটুকু যাবো, আগে যখন টুকু ছোটো ছিল সেটা মানে গোছানো, মানে 3 দিন আগে থেকে গোছানো একটা ব্যাপার চলতো, পুরোপুরি 25 মিনিট লাগলো না, এবং তার মধ্যে বেশিরভাগ কাজটা মেয়েই করে দিল। আজকে দেখুন জামা কাপড়ের একেবারে ঢের পড়ে গেছে, সবটুকু নিয়েই আমি ঘরেতে রেখে দেবো, কারণ নাহলে শুকোবে না। মাঝরাতে যদি আবার বৃষ্টি নামে তাহলে ছাঁটের জিনিসগুলো একদম পুরো ভিজে যাবে। আমি যখন ফিরছি তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি মুখার্জিদের বাড়ির সামনে মাথায় ঠিক চাঁদিতে এত বড় একটা টপাস করে ফোঁটা পড়লো। হ্যাঁ, তো আমি ভাবছি যে ঠিক আছে চলেই এসেছি, গুড়গুড় করে হাঁটতে 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 যেই বাড়ির দৌড় করে একেবারে মুষলধারে বৃষ্টি, তার মধ্যে কলিং বেল বাজাচ্ছি, কেউ দরজা খুলে দিচ্ছে না। শেষটা গিয়ে আবার ওদিকে গিয়ে ওপরে কলিং বেল বাজালাম, তারপর গিয়ে সব নিচে খুললো, এত বৃষ্টির শব্দ, আধখানা ভিজেই গেছি। ভেবেছিলাম যে জামাটা পরে বেরিয়েছি সেটা পরেই যাব, কিন্তু ভিজে গেলাম আর ওটা পরে যেতে ইচ্ছা করলো না। বোধিসত্ত্ববাবুর এবার দিনহাটায় যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু এমন আষ্টেপৃষ্ঠে কাজের জাতাকলে ভদ্রলোক পড়ে গেছেন যে তিনি আবার যেতে পারছেন না এবার। তো মানে আমি চতুর্দিকে ভারসাম্য রাখতে পারি না মাঝে মাঝে,
হ্যাঁ, আমার মায়েরও খুব মন খারাপ করে জামাই আসতে পারছে না, কিন্তু আমি ভদ্রলোকের অবস্থানটা 100% বুঝতে পারছি। এখন এই ইলেকশনের আবহে তার ইলেকশন ট্রেনিং, আর ট্রেনিংগুলো সব ফেলছে মূলত এই রবিবার করে করে বা ছুটির দিনগুলো করে। তো তারপরে কি করবেন ভদ্রলোক? তারপরে বাবা, এবং বাবা মাঝে মাঝে এত অবুঝ হয়ে যান যে, আর বিশেষ করে একটা জিনিস সত্যি কথা বলতে বন্ধু, মানে কি বলবো, যদি মানে বুম্বাদা একটু শ্বশুরবাড়ির দিকে যাওয়ার ব্যাপারটা একটু হয়, তাহলে বাবার একটু বেশি রাগ হয়, এটা একটা ঘটনাই। আর বয়স হয়ে গেছে অনেকটাই, এখন কাহাতক এই বুড়ো মানুষের সঙ্গে যুদ্ধ করা যায়। আর আমি বা কত আমার মায়ের সঙ্গে যুদ্ধ করব বলুন দেখি। মানে এই দুটি আমরা মানুষ দুদিকে জাঁতাকলে এমনভাবে পড়ে যাই না মাঝে মাঝে, যে আমরা যে কোন দিকে মানে হাঁসফাঁস উঠে যায়। বুম্বাদা না মানে এদিকটা রাখতে পারছে না ওদিকটা রাখতে পারছে, আর আমিও, আমার মাও ভুল নয় নিজের জায়গায়। কাজেই আমি যে কি করব মাঝে মাঝে বুঝে পাই না। আর দিনহাটায় যাওয়া মানে কেবলমাত্র আমার বেড়াতে যাওয়া নয়, প্রমোদ ভ্রমণ নয়, আমার কিছু কাজকর্ম থাকে, এবং কাজকর্ম আমাকে যদি আমার মতো করে করতে দেওয়া হয়, আমি অল্প সময়ের জন্য যাই তো কাজটা সুন্দর গুটিয়ে আনতে পারি। কিন্তু তাতেও আমার মায়ের প্রবল মতামত, সে সব মিলিয়ে মিশিয়ে কোন দিকে যে যাব বুঝে উঠতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমি কি, মানে আমরা অ্যাকচুয়ালি যে, আমরা কি এই জন্যই জন্মেছি? কে জানে, তাই বোধহয় হবে। এক একজন মানুষের এক এক রকমের থাকে। এখন ঠাকুরের কাছে প্রার্থনা যে ঠাকুর অন্তত শরীরটুকু ঠিক রেখো, আর যাই হোক, আর মন যদি খারাপ থাকেও তাহলে ঠিক হয়ে যাবে, কিন্তু যদি শরীরটা ভেঙে পড়ে, তাহলে আমরা যদি দুটো মানে বোধিসত্ত্ব এবং তুতি, মানে বোম্বা তুতি, আমরা যদি বিছানা নিয়ে নিই না, তাহলে এই দুই বুড়ো বুড়ি দুই শহরে প্রবলাতান্তরে পড়বে। তারা কিন্তু জানেনও সেটা, কিন্তু ওই যে কোথায় বা তারাই বা জেদটা দেখাবে। আর যে মানুষ, কি বলবো, নরম জায়গা পেলে সবাই সবাই হাঁচড়াতে ভালোবাসে, সে বাবা মা বলে এমন কিছু নয়। আর এটাও কিন্তু ঘটনা বন্ধু, জানেন, একটা মানুষ যে বয়স হয়ে গেছে মানে যে সবসময় সে ঠিক হবে এমনটা কিন্তু নয়, মোটেই সেটা নয়। আর মানুষ যারা ছোট, তারা যেটা করছে, তারা অল্প বয়সের জন্য তারা সর্বদা ভুল হবে, সেটাও ঠিক নয়। এই মুহূর্তে মায়ের সাথে কথাবার্তা হলো, মন মেজাজ আমার এত খারাপ হয়ে গেল না, আমি বুঝতে পারছি যে আমার দিনহাটায় যাওয়ার ইচ্ছাটা একদম কমে যাচ্ছে। কি যে করি বুঝেই পাচ্ছি না। তবে টিকিট ফিকিট কাটা হয়ে গেছে, হয়তো যাব, কিন্তু ওই আর কি, কি আর বলবো। আপনারা অনুভবী মানুষ, জীবন সম্পর্কে অনেক অভিজ্ঞতা আপনাদের, আপনারা কিছুটা হলেও আমার অবস্থানটা বুঝতে পারছেন আশা করছি। প্রেশার কুকারটা আর মারছি না আজকে, আর জল একদম নেই, জলটাকে তাতে করে ভর্তি করে রেখে শোবো। ঘুমের ওষুধ খেয়ে ফেলেছি, শরীরটা একটু ডামাডোল ঠাউর হচ্ছে আর কি। অনেক কিছু একসঙ্গে চলছে, শরীর টরীর ভালো লাগছে না, তাও যেতে হবে। শুধু আর প্রমোদ ভ্রমণে নয়, মায়ের কাছে যাওয়া মানে একগাদা কাজ। অন্তত দাঁড়ান আলুটা জ্বালিয়ে কথা বলি। আমার কাছে, আমার মায়ের কাছে যাওয়াটা কেবলমাত্র ভ্রমণ উদ্দেশ্যে নয়, মা দেখতে চাইছেন তো বটেই, সেটা তো অপত্য স্নেহ যতটা, ততটা কিছু কিছু কাজ আছে তার, সেটাও বড় কথা। সেটাই এই মুহূর্তে প্রধান উপজীব্য আমার যাওয়ার, কিন্তু তাতেও প্রচুর বাধার সম্মুখীন হব আমি জানি। কিছু কিছু মানুষ ডাইনে বাঁয়ে সামনে পেছনে শুধু কর্তব্য করার জন্যই জন্মায়, আর যারা এই কাজগুলো স্বেচ্ছায় ঘাড়ে নিয়ে কর্তব্য করে তাদের জীবনে বোধহয় কপালে বদনাম ছাড়া কিছুই, মানে মানুষ ভুলে যায়। এই আমার কর্মসহায়িকা আমাকে যেটা দিল শিক্ষা, তা সেই শিক্ষাটা আমি এর আগেও পেয়েছি, কিন্তু তাও শুধরাইনি। আর কোথাও না কোথাও আমি ঠাকুরের ওপর ভীষণভাবে বিশ্বাসী, যে আমি মানি যে কোথাও না কোথাও আমার কীর্তিকলাপ সেগুলো নিশ্চয়ই ঠাকুর তোমার কাছে লেখা হচ্ছে। সারা ব্রহ্মাণ্ড আমাকে ভুল বুঝুক, অন্তত তুমি অন্তত জানো যে আমি যা করছি সেটার পেছনে আমার ইন্টেনশন কী। আমি যা করেছি, আমি যা করছি, আমি যা করব, তার পেছনে ইন্টেনশন কী। যদি সেটা তুমি না জানো, বা তুমিও যদি আমায় ভুল বোঝো ঠাকুর, তাহলে আমি কোথায় যাব? ওই যে এখন নতুন একটা গান খুব বেরিয়েছে, এই কথাটা আমার মনের কথা চিরকাল, কিন্তু এখন যেন এটা গানের মাধ্যমে বেরিয়েছে যে राम के प्यारे तू न संभाले तो हमें कौन संभाले, हनुमान बलवान। राम के प्यारे तू न संभाले तो हमें कौन संभाले। বন্ধু, সবটুকু ব্লগের জন্য তো হয় না।
আমাদের জীবনের অনেকগুলো বন্ধ পাতা থাকে, বন্ধ খাতা থাকে, যেগুলো খুব ব্যক্তিগত পরিসরে, মানে অত্যন্ত বেশি ব্যক্তিগত পরিসরে, খুব কতিপয় কয়েকজন মানুষের সামনেই হয়তোবা খোলা যায়। সমাজ মাধ্যম সেই খাতা খুলবার জায়গা নয়। কিছু কিছু পৃষ্ঠা অনেক সময় খুলতে হয়, সেটা পারিবারিক রুচিবোধ, যে আমি কতটুকু খুলবো এবং কতটুকু বন্ধ রাখবো। একটা পাতা মধ্যে কি আমি সবটুকুই আপনাদের সামনে উপস্থাপন করব? না, কিছুটা ঢেকে রাখবো। সত্যি কথা, যারা মনে করেন যে ব্লগিং করাটা খুব ইজি, বিশেষ করে ডেলি ব্লগিং, জীবন তো শুধু কাজ, ঘর গোছানো, বিছানা পরিষ্কার করা নয়। একটা জীবন মানে আরও অনেক কিছু, সব মিলিয়ে মিশিয়েই আর কি। ব্যালেন্সটা জরুরি। যখন আমি শুরু করেছিলাম তখন প্রাইভেসি নিয়ে একটা মস্ত বড় ব্যাপার তৈরি হয়েছিল। আমরা তো আর টাটা বিড়লা নই যে আমাদের ঘরে, তাদের ঘরেও যত্রতত্র হিরো জহরত থাকে বলে আমার ধারণা নয়। কিন্তু তাও আমি যেহেতু তাদের ভেতরটা দেখিনি, আমি অত বড় বড় বাতেলা বলছি না, কিন্তু আমাদের খুব মধ্যবিত্ত জীবন। যারা উল্টো দিক থেকে দেখছেন আমাদের ঘর দোর, এগুলো দেখালে যে বিশাল কিছু গোপনীয়তা ব্যাহত হবে এমনটা নয়। কিন্তু যেটা গোপনীয়তার প্রশ্ন সেটা হচ্ছে কিছু কথা, কিছু বন্ধ খাতা, সেটা প্রত্যেকটা পরিবারে থাকে। আমরাও তার ব্যতিক্রম নই। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ঢেকে রেখে একটা সুন্দর নিটল একটা প্রাত্যহিক রোজনামচা আপনাদের সামনে তুলে ধরার। কিন্তু তার মধ্যবর্তী যে অনেক সময় অনেক কথা থাকে, সেগুলো কোনো কোনো দিন বুকে বড্ড বেশি চাপ হয়ে যায়, সেটাই হয় মুশকিল। চলুন বন্ধু, জানি না কতদূর হলো আজকের দিনের ব্লগ। আজকে একটু ভারাক্রান্ত আমি বিভিন্ন কারণে। কালকে দিনহাটায় যাচ্ছি, এতক্ষণ পর্যন্ত আনন্দিত ছিলাম, কিন্তু এখন মায়ের সাথে কথা বলার পর আমার আর একটুও যেতে ইচ্ছা করছে না, একটুও যেতে ইচ্ছা করছে না। কি বলবো আর, চলুন দেখা হচ্ছে কালকে।